জ্ঞান স্যার, দেখুন আপনার পছন্দের ফুল আফ্রিকান ডেজি। আপনার এই রঙের ফুল খুব ভালো লাগে, তাই না? এই বৃষ্টিটা খুব অদ্ভুত জিনিস। আগের বছর একদম হলো না, আর এবছর এত হলো যে কয়েক জায়গায় বন্যা চলে এলো। বাবা, তোমার এই স্টুডেন্টরা তাদের ভালোবাসায় তোমাকে বিগড়ে দিচ্ছে খালি, তাই না? তোমার তো খুব ভালোই লাগছে। জিজ্ঞাসা করা যাক, কি হলো বলো? আরে এগুলো তো ময়লা কাপড়, তাই না? দিন, এটা আমাকে দিন। ভাই, আমি আসছি। স্যার এখন কেমন আছেন? ভালোই আছে, আর আগের থেকে বেটার রয়েছে। আর সেটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। যদি তোমরা এখানে রোজ না আসতে, তাহলে হয়তো উনি সুস্থ হতে পারতেন না। আরে দাদা, এভাবে বলো না। স্যার তো আমাদের কাছে মা বাবার থেকেও বড়। একদম ঠিক। আর আমরা জীবনে যা কিছু শিখেছি সবকিছু স্যারের জন্যই হয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতে, হয়তো আমরা দুজন এইভাবে বাবার দেখাশোনা করে উঠতে পারতাম না। সন্দীপ আঙ্কেল, নমস্কার আঙ্কেল। নমস্কার। ভালো আছো? তোমার বাবা কেমন? ভালো আছেন, খুব ভালো আছেন। বাহ, বেশ কথা। দেখো, ওর জন্য এটা এনেছিলাম। আঙ্কেল, 25 লাখ টাকার চেক? হ্যাঁ মা, আজ জ্ঞানদীপ ইনোভেশনস এর 5 বছর পূর্তি। সেটার উপহার ভাবতে পারো। আঙ্কেল, সেটা ঠিক আছে, কিন্তু বাবা তো গত 2 বছর ধরে কোম্পানির জন্য কোনো কাজই করেনি। দেখো, কিছু সম্পর্ক এই সমস্ত কথাবার্তার অনেক ঊর্ধ্বে হয়। তোমার বাবা আর আমার বন্ধুত্ব অনেকটা এরকম। চলো জ্ঞানের সঙ্গে দেখা করি। বাবা, দেখো কে দেখা করতে এসেছেন। কেমন আছে আমার বন্ধু? আরে, আগে থেকে তো অনেক ফিট মনে হচ্ছে। যদি তোকে এত হ্যান্ডসাম লাগে, নার্স তোকে ভালোবেসে ফেলবে। শোনো প্লিজ। আমি তোমার বাবার সঙ্গে কিছু কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর আঙ্কেল, যাও যাক। হ্যাঁ হ্যাঁ, প্লিজ এসো সবাই। ওনার এই চেকটার জন্য আমাদের সত্যি খুব হেল্প হয়ে যাবে। হ্যাঁ, পাপার জন্য একটা অ্যাডভান্স বেড নিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ, আরে স্যার, স্যার, বাবা, স্যার কি হলো? স্যার, কি হলো? লাইট অন্ধকার কেন? কেন এখানে? লাইট লাইট কি হলো? স্যার, কি হলো? সন্দীপ আঙ্কেল, আই থিংক হি ইজ ডেড। জ্ঞান স্যার, আপনি ঠিক আছেন তো? এই ছুরিটা ক্যান্সারের হাতে? আচ্ছা, তুমি এটা বলছো যে তোমার বাবা জ্ঞানবাবুর হাতে ছুরি ছিল, কিন্তু উনি সন্দীপবাবুর খুন করেননি। স্যার উনি কিভাবে খুন করতে পারেন? 2 বছর ধরে তো উনি প্যারালাইজড। ওনার CLIS হয়েছে। কমপ্লিট লকিং সিনড্রোম। হ্যাঁ স্যার, এই পরিস্থিতিতে শরীরের কোনো অংশই কাজ করে না, এমনকি চোখের পাতা পর্যন্ত পড়ে না। ওনার প্যারালাইসিস হলো কি করে? স্যার 2 বছর আগে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অদ্ভুত ব্যাপার, 2 বছর আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে উনি বিছানায়। তাহলে ওনার হাতে ছুরি এলো কি করে? স্যার এটা অসম্ভব। খুন জ্ঞান স্যার নয়, অন্য কেউ করেছেন। আরে কিন্তু ছুরি তো ওনার হাতেই ছিল। হয়তো খুনি এই কাজটা করেছে। তার মানে হলো এই রুমে জ্ঞানবাবু আর সন্দীপবাবু ছাড়া আরো কেউ ছিল? না স্যার, আমরা সবাই তো নিচেই ছিলাম। হ্যাঁ স্যার, আর ঘরে তো আর কেউ ছিল না স্যার। তার মানে তুমি এটা বলতে চাইছো যে এই খুন জ্ঞানবাবু করেছেন? না স্যার, আমি সেটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো? সন্দীপ তাহলে নিজেকেই ছুরি মেরেছে, আর মারা যাওয়ার আগে ছুরিটা ওনার হাতে ধরিয়ে দিয়ে যায়? হ্যাঁ, আবার এমন নয় তো যে জ্ঞানবাবুর কোনো শরীর খারাপই নয়, শুধু অ্যাক্টিং করছেন? স্যার আপনি এসব কি বলছেন? যেটা আপনি শুনলেন,
যদি আপনার কোনো আপত্তি না থাকে আমরা আপনার বাবাকে আরেকবার চেক করতে চাই। করুন আপনি। আমরা কি মিথ্যা বলছি নাকি? দেখে নিচ্ছি। এনার তো পায়ের মাংসপেশিগুলো টোটাল অ্যাট্রোফিক হয়ে গেছে। তার মানে? মানে এক কথায় বলতে পারো যে পায়ের মাংসপেশিগুলো একদম ওই শিথিল হয়ে গেছে। উনি যদি চানও তাহলে 1 ইঞ্চিও এই খাট থেকে নড়তে পারবেন না। স্যার, এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে তাই না, যে আমার বাবা নাটক করছে না? এটা তো একদম শিওর যে ওই সময় তৃতীয় কেউ ছিল এখানে। আচ্ছা, এই উনি আবার জানালা দিয়ে আসেনি তো? পঙ্কজ, ফ্রেডি, তোমরা জানালার আশপাশটা ভালো করে চেক করে দেখো তো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার, অদ্ভুত ব্যাপার, প্রথমবার এইরকম হলো যে খুনির সাক্ষী এখানে রয়েছে কিন্তু সাক্ষ্য দিতে পারবেন না। সেটা পাওয়া যেতে পারে স্যার, সাক্ষ্য কি করে পাবো? এই মেশিনের সাহায্যে, যার নাম হলো BCI, ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এই মেশিনটা প্যারালাইজড পেশেন্টদের অনুভবগুলোকে বুঝতে সাহায্য করে। অদ্ভুত ব্যাপার, এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব স্যার। স্যার, এই মেশিনটা রক্তের অক্সিজেন ফ্লোকে বুঝে নিয়ে পেশেন্টের অনুভবগুলোকে ব্যক্ত করে দেয়। একটু ভালো করে এক্সপ্লেন করো দেখি। স্যার আমি বলছি, এই মেশিনটা মাথার ভিতরে রক্ত প্রবাহকে ডিটেক্ট করে, তারপর এটা ক্যালকুলেশন করে যে আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা প্রশ্ন করলে তার উত্তরে মস্তিষ্কের ভিতরে রক্ত প্রবাহ কেমন হচ্ছে। ও, আর এই রক্তের মাত্রা এইটা বলতে পারবে যে ওই সময় এই মানুষটা কি ভাবছিল, এর মনের মধ্যে কি চলছিল। এক্স্যাক্টলি। গুড, ভেরি গুড। ফ্রেডি স্যার, এখান থেকে উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। সে আমি জানি। এই পাইপটা দেখ, খুনি এই পাইপটা বেয়েই উপরে উঠেছিল, খুন করে এই পাইপটা ধরেই বেয়ে নিচে নেমে গেছিল। আর ওই ভাঙা টপটা দেখতে পাচ্ছিস, ওইটার উপরই পড়ে দৌড়ে পালিয়েছিল। চলুন স্যার, নিচে গিয়ে দেখি। চল। আমার বাবা অ্যাক্সিডেন্টের আগে এই টেকনিকটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। বাবা সবসময় এটা বিশ্বাস করতেন যে বিজ্ঞানের কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে, প্রয়োজন শুধু চোখ খুলে সমাধানটা খুঁজে বের করা। আপনার বাবা একদম ঠিক কথা বলতেন। হ্যাঁ স্যার, জ্ঞান স্যার চেয়েছিলেন যে বিজ্ঞানের জন্য তারা চোখে দেখতে পাক যারা দৃষ্টিহীন, যারা শুনতে পায় না তারা যেন শুনতে পায়। মানুষের উপকার করতে চেয়েছিলেন জ্ঞান স্যার। আর নিয়তির খেলা দেখুন, আজ ওনারই আবিষ্কার ওনাকে সাহায্য করছে, যেটা একদিন ওনার অনেক বড় স্বপ্ন ছিল। ঠিকই বলছেন স্যার, টপটা তো ভাঙা। আর এই দেখ, পায়ের এই ছাপগুলো দেখ, খুনি এই পথেই পালিয়েছিল। স্যার, এখানে দেখুন, রক্ত স্যার। তার মানে পঙ্কজ, ঘরের ভেতর আরো কেউ ছিল যে সন্দীপ বাবুকে খুন করেছে। রক্তের এই স্যাম্পলটা নিয়ে ফরেন্সিক ল্যাবে যাওয়া যাক। আচ্ছা, এই জ্ঞানবাবু BCI এর সাহায্যে কি কথা বলতেন? যেরকম ওনার যখন খিদে পেত উনি সেটা বলতেন, যদি ওনার বেড প্যানের প্রয়োজন হতো সেটাও বলতেন, এমনকি বাবা ওটা দিয়ে দাবাও খেলতেন স্যার। কি দাবা খেলতেন? গ্রেট। হ্যাঁ স্যার, যেমন যেমন প্যাটার্ন এনার মনের মধ্যে তৈরি হতো সেই অনুযায়ী অক্ষরের পেছনে লাইটগুলো জ্বলে উঠতো, আর আমরা অক্ষরগুলোকে মিলিয়ে বুঝে যেতাম যে ইনি কি বলতে চাইছেন। তাহলে তো উনি বলতে পারবেন যে খুনি কে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। স্যার, বাবাকে একবার জিজ্ঞেস করা উচিত। অবশ্যই করব, আগে তো আমরা ভালো করে তদন্ত করে নিই। সারিকা, ছুরির মধ্যে কিছু পেলে? শুধু মিস্টার জ্ঞানের আঙুলের ছাপ পাওয়া গেছে, আর কারোরই নয়। তাহলে হতে পারে খুনি গ্লাভস পরেছিল স্যার খুন করার সময়। তার মানে খুনি জানলা দিয়ে ঘরের ভেতরে আসে, ও সন্দীপকে মারে, আর সেই ছুরিটা জ্ঞানের হাতে ধরিয়ে দেয়, আর তারপর লোকেরা এই রুমে আসার আগেই ও জানলা দিয়ে পালিয়ে যায়। স্যার, এটাও তো হতে পারে যে খুনি কোনো বাড়ির লোক। না পূর্বী, রুমে যতগুলো লোক ছিল স্যার, তাদের কারোর শরীরে এই চোট বা আঘাতের চিহ্ন ছিল না স্যার। আর ওই শুকিয়ে যাওয়া রক্ত, ওটা কোনো বাইরের লোকেরই। একটা কথা বুঝতে পারছি না দয়া, যদি খুনি বাইরের লোক হয় তাহলে এটা কি করে জানলো যে সন্দীপ জ্ঞানের সঙ্গে দেখা করতে আসবে? 10 মিনিট আগে সন্দীপ পৌঁছে যায় আর তারপর ওর খুন হয়ে যায়। স্যার, এমন মনে হচ্ছে যে হতে পারে এই খুনি সন্দীপ বাবুকে ফলো করছিল,
আর যখন সন্দীপবাবু তার পুরো দিনের শিডিউল বানাচ্ছিল, হতে পারে কোনোভাবেও জেনে গেছিল যে বিকেল বেলায় সন্দীপবাবু জ্ঞানবাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সে ঠিক আছে, কিন্তু এরা দুজনেই সন্দীপ আর জ্ঞানবাবু কথা বলবে সেটা কি করে জানলো? স্যার, এটাও হতে পারে যে খুনি জানতো না, আর যেহেতু ও ওকে ফলো করছিল, যেই সুযোগ পেয়েছে রুমে ঢুকে ওকে মেরে দিয়েছে। দয়া, নিশ্চয়ই ওর সঙ্গে কোনো শত্রুতা ছিল এই সন্দীপের ওপর, সেই জন্যই তো খুনি পিছু না ছাড়েনি। আর বস, যার সঙ্গে এই সন্দীপ বাবুর শত্রুতা ছিল তার প্লাস্টিক অ্যানিমিয়া ছিল। ও আচ্ছা, এই জিনিসটা আসলে কি স্যার? পঙ্কজ, এটা একটা খুব রেয়ার ডিজিজ। এই অসুখটা খুব কম লোকের হয়। এতে মানুষের বোন ম্যারো আর বোন ম্যারো স্টেম সেলস ধীরে ধীরে নষ্ট হতে থাকে। রক্তের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর প্লেটলেটস সব ধীরে ধীরে নষ্ট হতে থাকে। যদি এই রোগটা রেয়ার হয়, তাহলে খোঁজ নেওয়া খুব একটা কঠিন হবে না যে শহরে কতজন লোক আছে যাদের এই ধরনের রোগ আছে। প্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ দা, কিছু পেলে? হ্যাঁ স্যার, এই শহরে সব মিলিয়ে ৪৫ জন লোক আছে যারা এই রেয়ার অসুখে ভুগছে স্যার। তাদের মধ্যে ১৬ জন তো দেশেই নেই। তার মানে বাকি রইল ২৯। তাদের মধ্যে ১৪ জন এমন লোক আছে যারা বয়স্ক, মানে উঁচু ব্যালকনি থেকে লাফাতে পারবে না। বাকি রইল ১৫। তাদের মধ্যে ৭ জন বাচ্চা আছে যাদের বয়স ১২ বছরের কম। তাহলে বাঁচলো ৮ জন। হ্যাঁ স্যার, আর ৮ জনের মধ্যে তো ৪ জন এমন আছে স্যার যারা অনেক বেশি মোটা স্যার। এই দেখুন, ও, এরা না ওই ব্যালকনিতে উঠতে পারে না লাফাতে পারে। অসম্ভব স্যার। তার মানে দয়া, আমাদের কাছে সাসপেক্ট ৪ জন। ৪ জন সাসপেক্ট। হ্যাঁ স্যার। নাম কি তাদের? স্যার, লীলা, রমেশ, সুনীল আর হেমন্ত। নীলা, রমেশ, সুনীল আর হেমন্ত। রবি, স্যার, একটু দেখো তো আমাদের ক্রিমিনাল ডেটাবেসে কোনো পুরনো পাপি কিনা। পেয়ে গেছি। রমেশ। চুরি, ছিনতাই, তাছাড়া লোকেদের মেরেওছে। থাকে কোথায় সে? সরোজনগর চল। নিয়ে এসে একে। মালা, একটা ফুলের মালা আমাকেও একটু পরাও। আচ্ছা বলো, বিয়ে কবে করছো? বিয়ে? আর তোকে? আমার এতটাও খারাপ সময় আসেনি যে তোকে বিয়ে করতে হবে। কেন? তুই এতটাই খারাপ দেখতে যে তোর বাড়ির আয়না ভয় পেয়ে যায় তোকে দেখে। কিন্তু তোমার বাড়ির আয়না তোমার জন্য কবিতা বলে, এটা আমি খুব ভালো করে জানি। আরে, তোর হাতে আবার কি হলো? আরে কিছু না, শত্রুর সাথে যুদ্ধ করতে গেলে এরকম চোট লেগেই থাকে মালা দেবী। নাটক করিস না, বল কি হয়েছে? ব্যাপারটা এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বুড়ি মহিলা রাস্তা পেরোনোর জন্য এগোচ্ছিল। তখনই উল্টো দিক থেকে একটা মোটরসাইকেল খুব জোরে, খুব স্পিডে, ১০০ স্পিডে ওর দিকেই এগোচ্ছিল। যখনই মোটরসাইকেল ওই বুড়ি মহিলাকে ধাক্কা মারতে যাচ্ছিল, মাঝখানে পৌঁছে গেলাম আমি আর বাঁচিয়ে নিলাম ওকে। আচ্ছা, তুই এতটাই সাহসী? আমি কি কি ভালো পারি সে ব্যাপারে তো তুমি এখনো জানোই না। আচ্ছা বল, আর কি কি গুণ আছে তোর মধ্যে? আমার ভালো গুণগুলো হলো কি হলো? তোর মুখটা ভয়ে এভাবে ফ্যাকাশে হয়ে গেল? মালা, মালা আমাকে একটু 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 লুকোতে দে। আরে মালা লুকোতে দে। লুকোচ্ছিস কেন? আরে মালা, আরে কেন লুকোচ্ছিস তুই? এটা কি করে দিলি তুই? আমার সব ফুল নষ্ট করে দিলি। স্যার, এ তো সেই। পালিয়ে গেছে মনে হয় স্যার। যাবেটা কোথায়?
আয় আয় আয়, তোরই বাড়ি এটা। দৌড়াচ্ছিস কোথায়? হ্যাঁ, সিআইডি থেকে পালানো তো সহজ নয়। আমার একটা গুণ আছে, যখন আমি রেগে যাই তখন অপরাধীর খারাপ সময় শুরু হয়ে যায়। এর তো খারাপ টাইম শুরু হয়ে গেছে স্যার। এসব কোথা থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, আনিনি স্যার, নিজে বানিয়েছি। এই মেশিনটা তুই বানিয়েছিস? দেখে তো মনে হচ্ছে চাও ঠিক করে বানাতে পারিস না, মেশিন বানিয়েছিস। কোথা থেকে চুরি করেছিস? না স্যার, আমি চুরি করিনি। শুধু চুরি করিসনি, খুনও করেছিস তুই। খুন? কার স্যার? D117 MG রোড, সুন্দরনগর। এখানে গেছিলি তো তুই? তোর হাতে আঘাত লেগেছে না? তোর এই রক্ত আমরা ওখানে পেয়েছি। আমার ছিল না স্যার। তোরই ছিল। তুই যে হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিলি সেখানেই ম্যাচ করে গেছে। মাঝার কোনো রাস্তা নেই? না, সোজা ফাঁসি। চুরির জন্য ফাঁসি দিয়ে দেবে? চুরি নয়, খুন, সন্দীপের খুন। না স্যার, আমি কোনো খুনই করিনি। আমি তো শুধু ওখানে চুরি করতে গেছিলাম। তুই একে খুন করিসনি? হে ভগবান, কি বিপদে পড়লাম। মায়ের দিব্যে বলছি স্যার, আমি কোনো খুন করিনি। আমি তো খবর পেয়েছিলাম যে ওখানে একটা লোক থাকে যার প্যারালাইসিস হয়ে গেছে। চুরি কোথায় করতে হবে সেটা ভালো করে জেনে নিয়ে আমি ওখানে শুধু চুরি করতে গেছিলাম। আমি ওখানে শুধু এই কারণেই গেছিলাম। আমি তোকে চিনিও না, কেন মারবো? কারণ সন্দীপ তোকে চুরি করার সময় দেখে ফেলে, তাই একটা অপরাধ লুকোতে গিয়ে আরেকটা করে ফেলেছিস। হ্যাঁ, এই কথাটা সত্যি স্যার, যে আমি ওখানে গেছিলাম আর সন্দীপ আমাকে দেখে চিৎকারও করেছিল। ওর চিৎকার শুনে আমি ভয় পেয়ে গিয়ে পালিয়ে এসেছিলাম। তাহলে তোর লাগলো কি করে? এটা যখন সন্দীপ চিৎকার করলো তখনই লাইট চলে গেছিল আর অন্ধকারে আমি নিচে লাফালাম। ওই লাফাতে গিয়ে চোট লেগে গেছে। ওই রুমের মধ্যে তুই ছাড়া সেই সময় আর কেউ ছিল না। তুই খুন না করলে কে খুন করবে? না স্যার, আমি ছাড়া অন্য কেউ ছিল ওখানে। কে? কে কে তুমি? হ্যাঁ, অন্ধকারে মুখটা তো ঠিক দেখতে পাইনি, তবে ওর ঘড়িটা চকচক করছিল। ঘড়ি? সন্দীপ তো কোনো ঘড়ি পড়েছিল না। স্যারও মিথ্যে বলছে। কোনো মানুষ ছিল না, কোনো ঘড়ি ছিল না। কেউ ছিল কি ছিল না তার উত্তর তো ওই দিতে পারবে। জ্ঞান, উনি আজ কেমন আছেন? স্যার আগের থেকে বেটার, কিন্তু আজকে কিছু জিজ্ঞাসা করতে চান ওনাকে? শুরু করি। শিওর স্যার, কিন্তু আপনারা যা জিজ্ঞেস করতে চান একটু স্লোলি জিজ্ঞাসা করবেন স্যার, যাতে উনি আপনাদের এক একটা শব্দ বুঝতে পারেন স্যার। হ্যাঁ, জ্ঞানবাবু, এ রমেশ, এ একজন চোর। যে রাতে সন্দীপ বাবুর খুন হয়েছিল ও এখানে চুরি করতে এসেছিল। ও বলছে যে সেই রাতে এখানে অন্য কাউকে দেখেছিল। রমেশ, ওই রাত্রে তুমি যেখানে দাঁড়িয়েছিলে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাও। হ্যাঁ স্যার। স্যার, আমি এই দিক দিয়ে ঢুকেছিলাম আর এখানে এলাম, আর তারপর আমি এদিকে দেখলাম, আর যখনই আমি এখানে পৌঁছালাম দেখলাম সন্দীপ ওখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে পেছন দিকে ঘুরলাম আর তখনই কারেন্ট চলে গেল। এখানে দাঁড়িয়েছিলে মানে উনি নিশ্চয়ই তোমাকে দেখেছেন। আচ্ছা, ও কি এখানে ছিল? আচ্ছা, রমেশই কি খুন করেছিল? নো নো স্যার, নো মানে না স্যার, আমি বলেছিলাম না আমি মারিনি স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি এদিকে দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আপনি এটা বলুন, আপনি কি খুনিকে দেখেছেন? আপনি চেনেন খুনিকে?
আচ্ছা, খুনি এই মুহূর্তে এই রুমে আছে? তার মানে খুনি আমাদের মধ্যে কেউ একজন। আপনার কোনো স্টুডেন্ট? নার্স কিংবা ওয়ার্ড বয়? এসবের মধ্যে আপনারা আমাকে কেন টানছেন? আপনি যদি কিছু করেই না থাকেন, আপনি ভয় পাচ্ছেন কেন? জ্ঞানবাবু, তাহলে শুধুমাত্র তো আপনার ফ্যামিলির লোকেরা আছে। কি বাবা, তুমি এসব কি বলছো? হ্যালো, রিল্যাক্স, ওখানে দাঁড়িয়ে থাকো। যাও, ওখানে দাঁড়িয়ে থাকো। আচ্ছা, এটা বলুন, আপনার ছেলেই কি খুনি? এখন তো শুধু আমিই আছি, কিন্তু আমি এই খুন করিনি। জ্ঞানবাবু, আচ্ছা জ্ঞানবাবু, রিনা খুনি? আপনি আমাদের বললেন যে আপনার পরিবারেরই কেউ খুনি, তাহলে সে কে? এম এম? আপনাদের মধ্যে কার নাম এম থেকে শুরু হয়? এম ই মি, মানে উনি? জ্ঞানবাবু, আপনি বলছেন যে খুন আপনি করেছেন? বুঝতে পারছি না ইনি কেন আমাদের সঙ্গে এরকম খেলা খেলছেন। কালকের কাগজে হয়তো আসবে যে সিআইডি নাকি খুনের অপরাধে এমন লোককে অ্যারেস্ট করেছে যে নাকি প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর ধরে। খুনি নিশ্চয়ই জ্ঞানবাবুর আশেপাশের কেউ। উনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন, জানি না কেন। সমস্ত অভিযোগ উনি নিজের মাথায় নিচ্ছেন। যদি সে আপন কেউ হয় তাহলে সেই ছুরি ওনার হাতে কেন দিতে যাবে? অন্য কারোর হাতে দিত, যাকে সহজেই বিশ্বাস করা যেত। আর কারোর ওপর যদি দোষ চাপানোরই হয়, তাহলে জ্ঞানবাবু ওকে বাঁচাচ্ছেন কেন, যখন এই সন্দীপবাবু ওনার খুব ভালো বন্ধু, ভাইয়ের থেকে? সেটাই তো, সব থেকে বড় বন্ধু, ভাইয়ের থেকেও বড় বন্ধু। কিছু তো একটা গোলমাল আছে। এ কি সত্যিই বন্ধু নাকি শত্রু? জ্ঞানবাবুর ছেলে বলছিল সন্দীপবাবু ওনাকে 2 বছর ধরে টাকা পাঠাচ্ছিল, ওনার অসুখের সময় ওনার পাশে ছিল। তার উপরে স্যার, ঘটনার দিন সন্দীপ 25 লাখের চেক নিয়ে এসেছিল। ওনার ফ্যামিলি মেম্বার তো এটাই ভাববে যেটা দেখানো হয়েছে। আর সব সময় পর্দার পিছনের খেলাটা অন্য কিছু হয়ে থাকে, অন্য রকম হয়ে থাকে। কিন্তু স্যার, পর্দার আড়ালের সত্যিটা তো শুধুমাত্র জ্ঞানবাবুই জানেন, আর উনি তো সত্যি কথা বলছেনই না। জ্ঞানবাবু সত্যি কথা বলছেন না তো কি হয়েছে বস? ওর মস্তিষ্ক তো সত্যি কথা বলবে। আমার জ্ঞানবাবুর মস্তিষ্ক চাই। জ্ঞানবাবুর মস্তিষ্কটা এনে দাও, তারপর দেখবে তুড়ি মেরে খুনির কাছে পৌঁছে যাবো। ডক্টর সালুকে, এটা কি ধরনের ডিমান্ড করলেন আপনি? কারোর মস্তিষ্ক কি করে নিয়ে আসা সম্ভব? কেন হবে না ফেডরিক? এই কেসে ওনার মস্তিষ্ক তো ওকে এনে দিতেই পারি আমরা। কেননা গত 2 বছরে ওনার মস্তিষ্কে যা কিছু ঘটেছে সব বিসিআই মেশিনে রেকর্ড হয়েছে। এক্স্যাক্টলি বস,
আর এই মেশিনে আমাদের বলবে যে জ্ঞানবাবুর সঙ্গে ওর কি আর কেমন সম্পর্ক ছিল। হ্যাঁ ঠিক, সব ডেটাগুলো নিয়ে এসো বিসিআই মেশিনের। আর দয়া, স্যার রমেশকে ওনাদের বাড়িতে নিয়ে যাও, আর ওখানে যে কয়জন লোক ছিল সবার ঘড়ি চেক করাও। স্যার এখনো আমাদেরকেই সন্দেহ করছেন? হ্যাঁ, আর ততক্ষণ সন্দেহ করব যতক্ষণ আসল খুনিকে পাওয়া যায়। কিন্তু জ্ঞান স্যার তো বলেই দিয়েছেন আমরা সবাই নির্দোষ, তাও আপনারা। হতে পারে উনি মিথ্যে কথা বলছেন তোমাদের মধ্যে কাউকে বাঁচানোর জন্য। তাহলে আপনারা আসল খুনিকে কিভাবে খুঁজবেন? সিআইডি এই দায়িত্ব আমাকে দিয়েছে, কেননা সেই রাতে আমি খুনির ঘড়িটা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেদিন তো ঘরে অন্ধকার ছিল, তুই ঘড়ি কি করে দেখলি? ম্যাডাম, এই পৃথিবীর বেস্ট চোর আমি। যে জিনিসের দিকে নজর দিই মাথায় পুরো কুষ্টি চেপে যায়। তাহলে দুনিয়ার বেস্ট চোরবাবু কাজে লেগে যান। সস্তা, টেকসই, সুন্দর, 11,000 টাকা। না, এ নয়। না স্যার, আপনি একটু হাতটা দেখাবেন? এও নয়, এটা তো একেবারে বেকার। ও হ্যালো, বেকার এটা, 2 লাখ টাকা দাম। আরে ম্যাডাম, 2 লাখের ঘড়ির কপি, এটা ডুপ্লিকেট মাল। চোরবাজারে এর গোদাম আছে, 1500 টাকাতে আনিয়ে দেবো। হাতটা দেখি। হাত কেন কাঁপছে আপনার সকাল সকাল? না স্যার, এও নয়। স্যার অ্যাকচুয়ালি আমার নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে। ছোটবেলা থেকেই আমার হাত কাঁপে, আমি কোনো কিছু ভালোভাবে ধরতে পারি না। পঙ্কজ, একটু ওই পেনটা দাও ওকে। ঠিক করে ধরবেন আপনি। এ তো পেনটাও ধরতে পারছে না। স্যার অ্যাকচুয়ালি জ্ঞান স্যার আমার এই প্রবলেমটাই সলভ করতে চেয়েছিলেন। উনি এর সাথে রিলেটেড রিসার্চও করছিলেন, কিন্তু হয়তো ভাগ্যের সম্মতি ছিল না এতে। আর জ্ঞান স্যারের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভরসা রাখো, এর কোনো না কোনো চিকিৎসা তো হয়েই যাবে। তুমি দেখো বাকিদের ঘড়িগুলো। না স্যার, এদের মধ্যে কারোর ঘড়িই নয়। কারোর কাছেই নেই? হতে পারে খুনির কাছে একের থেকে বেশি ঘড়ি আছে। ওই দিন ও যে ঘড়িটা পড়েছিল আজ ওটা পড়েনি। হায় ভগবান, আপনি এখনো সন্দেহ করছেন? পঙ্কজ, এই রমেশকে নিয়ে যাও। পৃথিবীতে যত ঘড়ি আছে, যত মডেলের রয়েছে, সবগুলো দেখাও ওকে। স্যার, যত ঘড়ি আছে, যত মডেল আছে, সব। তবেই তো জানা যাবে খুনি কোন মডেলের ঘড়ি পড়েছিল। এক মিনিট, একটু এদিকে আয়, এদিকে আয়। এই নাও, নিজের মানিব্যাগ সাবধানে রাখবেন যখন এই লোকটার সাথে আছে। হ্যাঁ, বলেছিলাম না পৃথিবীর বেস্ট চোর আমি। আর দীপিকার ইয়াররিং আমার ইয়াররিংস? বার কর। স্যার, আপনি এটাও দেখে ফেলেছেন? সিআইডি থেকে কিছু লুকোনো যায় না। হ্যাঁ, যা। আয় বেস্ট চোর, এদিকে আয়। আপনারা এটা বলুন যে এই জ্ঞানবাবু আর সন্দীপের মধ্যে কোনো কি প্রবলেম চলছিল? স্যার খুব ভালো সম্পর্ক ছিল। তাহলে জ্ঞানবাবু সন্দীপবাবুর খুনের অভিযোগ নিজের মাথায় নিলেন কেন? ওনাদের দুজনের ভেতরে কোনো টেনশন হয়েছিল? না স্যার, কোনো টেনশন তো ছিল না, কিন্তু একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছিল। অ্যাক্সিডেন্টের ঠিক আগে ওনার বিসিআই মেশিনটা একটা পয়েন্টে এসে আটকে গেছিল, আর কোনো রকম সলিউশনও পাওয়া যাচ্ছিল না। এই জন্য জ্ঞান স্যার সবসময় বিরক্ত থাকতেন আর খুব রাগও করতেন। হ্যাঁ স্যার, যখন সন্দীপ আঙ্কেল বাবাকে বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, তখন বাবা ওনার উপরও রেগে গেছিলেন। হ্যাঁ স্যার, এর জন্য হয়তো উনি জোরে গাড়ি চালাচ্ছিলেন আর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এক মিনিট। যদি এই অ্যাক্সিডেন্টটা বিসিআই মেশিন তৈরি হওয়ার আগেই হয়েছিল, তাহলে এই বিসিআই মেশিনটা কাজ করছে কি করে? স্যার সন্দীপ আঙ্কেল সেটা কমপ্লিট করেছিলেন। সন্দীপ বাবু? কিন্তু উনি তো কোনো সায়েন্টিস্ট ছিলেনই না। হ্যাঁ, কিন্তু জানি না স্যার, সন্দীপ আঙ্কেল ওই মেশিনের সব সমস্যাগুলো ঠিক করে দিয়েছিলেন স্যার। আর বাবার অ্যাক্সিডেন্টের 1 মাস পরেই ওটা কাজ করতে শুরু করে দেয়, আর প্রজেক্টও সাকসেসফুল হয়েছে স্যার। অদ্ভুত ব্যাপার, এটা কি করে হতে পারে? একজন নন সায়েন্টিস্ট এরকম কমপ্লিকেটেড মেশিন কি করে চালু করতে পারে, যেটা ওনার মতো বৈজ্ঞানিকই শুরু করতে পারেননি? বোধহয় আন্দাজি করে ফেলেছিলেন।
মাই গড, গত 2 বছরে এত ডেটা বেরিয়েছে ওনার একার? হ্যাঁ বস, আর এই পেপারগুলোর প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখতে হবে যে সত্যিটা কি ছিল যেটা জ্ঞানবাবু আমাদের থেকে লুকোতে চাইছেন। এক একটা শব্দ, এক একটা অক্ষর জুড়ে তার প্যাটার্ন বানিয়ে দেখতে হবে। চলে এসো, সবাই মিলে কাজ করি। সবাই চলে এসো। রেডি? কি হলো স্যার? কি পেলেন? জানতে পারা গেছে যে আসলে ওই রহস্যটা কি, আর এই রহস্যে আছে একটা ভিলেন। জানতে পেরেছি যে জ্ঞানবাবু কিভাবে একটা একটা অক্ষর জুড়ে এই ঘটনাটাকে ব্যাখ্যা করেছেন। অক্ষর, অক্ষর থেকে তৈরি শব্দ, আর শব্দ থেকে তৈরি বাক্য, সেন্টেন্স। না জানি কত সময় লেগেছিল ওনার পুরো ঘটনাটা, পুরো সত্যিটা এভাবে বলার জন্য। হ্যাঁ বস, কম করে 6 মাস। আর সেটা তখন শুরু হয়েছিল অ্যাক্সিডেন্টের ঠিক আগে। আজকের পর থেকে এই কোম্পানিতে তুমি সাইলেন্ট পার্টনার, আর তোমার লাভ শুধুমাত্র 5% হবে, আর তার থেকে বেশি তুমি 1 টাকাও পাবে না। ও ওকে 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 ওকে, আমার মনে হচ্ছে তোমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে আর তুমি সফল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সফল হয়ে গেছি, কিন্তু আমি এই মেশিনটা গরিবদের জন্য বানিয়েছি, মানবতার জন্য বানিয়েছি, তোমার মতো লোভী মানুষদের জন্য বানাইনি। আজকের পর থেকে আমরা একসাথে কাজ করব না। আমি যাচ্ছি, কফির জন্য বৌদিকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। এ কি হলো? হঠাৎ করে গাড়ি ব্রেক ধরছে না কেন? ব্রেক ছুঁয়ে কি হলো? এবার বুঝতে পেরেছো আমাকে ঘাঁটানোর পরিণাম? আমাকে তুমি 5% দিতে যাচ্ছিলে, তাই না? এবার দেখো, আমি তোমাকে 5% দেব সারা জীবনের জন্য। তার মানে সন্দীপ যে বন্ধুত্বের নাটকটা করছিল আসলে ও মুখোশ পরা শয়তান ছিল। আর স্যার, যদি পুরো ডেটা এই কাগজে লেখা থাকে তার মানে হলো জ্ঞানবাবু এই কথাটা নিজের মনে রাখেননি, কাউকে না কাউকে সন্দীপবাবুর আসল উদ্দেশ্যটা বলেছেন। আর উনি এ ব্যাপারে যে বা যাকে সত্যিটা বলেছিলেন সেই হলো অপরাধী, সেই হলো সন্দীপের খুনি। কিন্তু স্যার, যদি খুনি জ্ঞানবাবুর হয়ে প্রতিশোধ নিতে চাইতো, তাহলে খুনি ছুরিটা জ্ঞানবাবুর হাতে কেন ধরালো? ওনাকে ফাঁসাতে চাইছিল? না পুরবি, আমার তো মনে হয় না। খুনি ওনাকে সান্ত্বনা দিতে চেয়েছিল, যে এটা বোঝাতে চেয়েছিল যে দেখুন, আমি আপনার হয়ে সন্দীপকে মেরে ফেলেছি, আপনার প্রতিশোধ আমি নিলাম। আর তাকে বাঁচানোর জন্য জ্ঞানবাবু পুরো অভিযোগ নিজের উপর নিয়ে নিয়েছেন। দয়া, খুনির কাছে পৌঁছানোর একটাই রাস্তা আছে, সেই ঘড়িটা, রিস্ট ওয়াচ, যেটা রমেশ দেখেছিল। আরে ভাই, তাড়াতাড়ি কর, এত সময় নেই আমাদের কাছে। পঙ্কজ, আরে দেখছি তো কি আমি। হচ্ছে? স্যার, কি হলো রমেশ, মজা আসছে কি না? যথেষ্ট স্যার, আমি হাত জোড় করছি, আমি আর ঘড়ি দেখতে পারবো না। 10,000-এর উপর ঘড়ি আমাকে দেখানো হয়েছে, আমার মাথা ঘুরছে স্যার। যতক্ষণ না ঘড়ির মডেল খুঁজে পাচ্ছিস ততক্ষণ বাড়ি যেতে দেবো না তোকে।
স্যার স্যার, এই, কি স্যার, আমাকে করছিস? ক্ষমা করে দিন স্যার। আমি বলছি বাপের জন্য আর চুরি করবো না, আমাকে বাড়ি যেতে দিন স্যার। ওট 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 জানা তো দরকার ওই রাতে তুই ওখানে কোন ঘড়িটা দেখেছিলি, হ্যাঁ? এখন আর কটা ঘড়ি দেখবো স্যার? এতগুলো ব্র্যান্ডের এতগুলো মডেল দেখলাম স্যার, ওগুলোর মধ্যে কোনোটাই নয় ওটা। তো কোনো মডার্ন ঘড়ি ছিল নাকি? হ্যাঁ ম্যাডাম, একদম মডার্ন ঘড়ি ছিল। ঘড়ি তো ছিল কিন্তু ঠিক ঘড়ির মতো দেখতে ছিল না। কি বললি? মডার্ন ঘড়ি ছিল অথচ ঘড়ি নয়? হ্যাঁ। ঘড়ি দেখেছিস তো? ড্রয়িং করাতে পারবি? ঠিক আছে, পুরবি একে দিয়ে স্কেচ বানাও। স্যার, হ্যাঁ, স্যার এইটা মাই গড, কি হলো? 1 মিনিট বস, একদম জ্যাকপট লেগে গেছে। রমেশ, এদিকে এসো। ওকে। মন দিয়ে দেখো, এই ঘড়িটাই ছিল। এটাই ছিল, একদম এটাই ছিল স্যার। এটা কিরকম ঘড়ি স্যার? চুরি করলে কত পয়সা পাবো? পয়সা নয়, টাকা পাবে, লাখ লাখ টাকা। এত দামি ঘড়ি এটা? ঘড়ি নয়, এটা স্যাটলা বলে একে, স্যাটলা। স্যাটলা? এবার খুনি কে সেটাও আমি বলতে পারি। কে এই খুনি? সে আপনি একটু আপনার হাজবেন্ডকে ডাকুন। কিন্তু আপনারা কারা? আপনি ডাকুন না ওনাকে, উনি চেনেন আমাদের। সোনু, সোনু একটু বাইরে এসো, কারা দেখা করতে এসেছে? আপনারা এখানে? কি ব্যাপার? এমনি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে দেখা করে যাই। আমি এরকম কথা আগেও শুনেছি। দেখা করে যাই না, তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাই। গ্রেপ্তার? কিন্তু কিসের জন্য? আপনার স্বামী সন্দীপকে খুন করেছে। স্যার, আমি আপনাদেরকে বলেছিলাম তো, এই দেখুন, আমি ঠিক করে জলটাই খেতে পারি না, কারোর মার্ডার কি করে করব? খুন তো করেছো, আর তুমি এই হাত দিয়েই করেছো। কোথায় সেই সেটলা ওয়াচ? হ্যাঁ, ঘড়ি কোথায়? স্যার, আপনারা কোন ঘড়ির কথা বলছেন আমি কিচ্ছু জানি না। এক্ষুনি তুমি জানতে পারবে কোন ঘড়ির কথা বলছি। ফ্রেডি, পঙ্কজ, ঘরের তল্লাশি নাও। পঙ্কজ, উপরে যা, আমি বেডরুমটা দেখছি। কিচ্ছু নেই। কি ফুটলো? স্যার, স্যার, বালিশটার মধ্যে কিছু একটা আছে। বালিশের ভেতরে? তাই তো, ঘড়ির মতো দেখতে। হ্যাঁ। এই ঘড়িটা কার? আর এই বালিশের ভেতরে কি করছে? আমি কি করে জানবো? যে দোকানদারের থেকে বালিশটা কিনেছিলাম তারই হবে। পড়ো এটা। স্যার, আমি কারোর ঘড়ি কেন পড়তে যাবো স্যার? তুমি এটা পড়বে নাকি অ্যারেস্ট করবো আমরা? অভিজিৎ, একটা কাজ করি, আগে আগে ঘড়ি পরাই, হাত করা তো নিজের থেকেই লেগে যাবে। হ্যাঁ, নাও ওই ঘড়িটা খোলো। স্যার, আরে বাহ, দেখো এর হাত কাঁপা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ স্যার, তো চমৎকার হয়ে গেল, এর হাত কাঁপা থেমে গেল। এটা কোনো চমৎকার নয়, এটা সায়েন্স। এবার দেখো এই ঘড়িটা পরার পরে সোনু কত সহজে খুন করতে পারে। স্যার, কিন্তু এই ঘড়িটা কাজ করে কি করে? এটাকে সেটলা বলে পঙ্কজ। মোশন সেন্সর আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক দিয়ে বানানো হয় এই ঘড়ি, কারণ ওর মতো যাদের এই রোগ আছে তাদের জন্য, মানে যাদের হাত কাঁপে। শুধু একটাই উদ্দেশ্য ছিল আমার, প্রতিশোধ আর প্রতিশোধ। জ্ঞান স্যার আমাকে বিসিআই এর সাহায্যে সবকিছু বলে দিয়েছিলেন। আপনাকে কথা দিচ্ছি স্যার, আপনার শত্রুদের শাস্তি দিলেই আমি একটু শান্তি পাবো।
এটা আমার তরফ থেকে ছোট্ট গুরুদক্ষিণা মনে করতে পারেন। সেদিন কোম্পানির অ্যানিভার্সারি ছিল আর আমি জানতাম যে সন্দীপ ওখানে নিশ্চয়ই আসবে। প্রত্যেকবারের মতন জ্ঞান স্যারের সাথে ও ওটাই করবে। জ্ঞান স্যারের সাথে কথা বলার আগে ও সবাইকে বাইরে বের করে দিত, যাতে ও স্যারকে অপমান করতে পারে। কিন্তু এইবারে ও এটা জানতো না যে মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে। আজ আমাদের কোম্পানির 5 বছর পূর্তি। যখন বাড়ির প্রত্যেকে রুমের বাইরে এক এক করে চলে গেল, তখন ওদের খেয়াল ছিল না যে আমি ওদের সাথে নেই। দেখো আমি কেমন বন্ধু। আ প্রমিস ইজ আ প্রমিস মাই ফ্রেন্ড, অ্যান্ড ইউ নো অ্যাজ আই কে কে তুমি? হ্যাঁ, আর তারপরে আমি কারেন্ট অফ করে দিই আর জ্ঞান স্যারের সামনে আমি ওকে মেরে ফেলি। আর তারপরে আমি ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে জ্ঞান স্যারের হাতে ছুরিটা ধরিয়ে দিই। আর বাকিরা সবকিছু জানার আগেই আমি সবার মধ্যে দাঁড়িয়ে পড়ি। তুমি প্ল্যানটা তো ভালোই করেছিলে, কিন্তু কপালটাই খারাপ। রমেশ ওখানে আসে চুরি করতে, আর ও তোমার এই ঘড়ি দেখে নিয়েছিল। এমনিতেও স্যার কিছুই লুকিয়ে রাখা যায় না। রমেশ না এলেও আজ নয় কাল আমাকে আপনারা ধরেই ফেলতেন। তুমি যখন সবকিছুই বোঝো, তাহলে এরকম অপরাধ কেন করলে? জ্ঞান স্যারের ঋণ শোধ করতে। এটা শুধু ঘড়ি নয়, আমার মতো মানুষের কাছে এটা নতুন জীবন, যে জীবনটা জ্ঞান স্যার উপহার দিয়েছিলেন। উনি আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে বিজ্ঞানের ক্ষেত্রে আমি এগিয়ে যেতে পারি। যেভাবে উনি তোমার সমস্যার সমাধান করেছিলেন, তুমিও সেরকম সমাজের ভালোর জন্য কোনো কাজ করতেই পারতে। কিন্তু তুমি আলোর দিকে যাওয়ার পরিবর্তে অন্ধকারের দিকে চলে গেলে। আর এমন অন্ধকূপে পৌঁছলে যেখানে আসার কোনো আলোই নেই। যদি কিছু থাকে, সেটা হলো শুধু ফাঁসির দড়ি। হ্যালো, হাই। তো আপনি এখানে একাই আছেন দেখছি। গ্রেট, আমিও একা। ইয়া, তাহলে বলুন। আমার তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণ পছন্দের। আপনিও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন? হ্যাঁ, ইয়েস। আমিও ছোটবেলা থেকে পছন্দ করি। কি হলো, আপনি বারবার ওদিকে তাকিয়ে আছেন কেন? আপনার মতো সুন্দরী আরো কেউ আসতে চলেছে নাকি এখানে? হ্যাঁ, না না না, এমনি। এক্সকিউজ মি। ইয়া, শিওর। তুমি? আরে বেবি, শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি তুমি আমার সাথে গোটা জীবনটা কাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে পালাতেই হবে। তুমি না ফিল্ম দেখা বন্ধ করো। যদি ধরা পড়ে যায়, তাহলে আমাদের বাবা আমাদের দুজনকে মেরে এই সমুদ্রেই ভাসিয়ে দেবে। কিন্তু উনি তো আমাদের বিয়েতে রাজিই হচ্ছেন না, তাহলে কিছু তো করতে হবে। কিছু না, আমি তোমার সাথে কথাই বলবো না। আইসক্রিমটা ধরো আর যাও এখান থেকে। আরে আকাঙ্ক্ষা, 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 শোনো না।
আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা শোনো। আকাঙ্ক্ষা, আরে আকাঙ্ক্ষা, আরে তো সারিকা দেবী, জানতে পারলে কিছু? সবকিছু। তাহলে বলে ফেলো, দেরি করে আর। ভাই, আমিও তো আছি। আচ্ছা, তাহলে আপনি শুরু করে দিন। আমিও শুরু করব। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, গুড। তবে এবার দেখো, এটা তো তোমরা তখন জেনেই গেছো যে এই মেয়েটাকে গলা টিপে মারা হয়েছে। এর গলার চিহ্নটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, তাই না? হ্যাঁ ডক্টর, আমরা জানি একে গলা টিপেই খুন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর মৃত্যু গলা টেপার জন্যই হয়েছে। আর গলা কোনো বেল্ট দিয়ে টেপা হয়েছিল। সেটা কি করে জানা গেল? দেখো, এর গলার ওপর যে চিহ্নটা রয়েছে সেটা তো এই রকম চওড়া, আর মন দিয়ে দেখো কোথাও কোথাও গাঢ় আছে আর কোথাও কোথাও হালকা। আর যদি কোনো দড়ির মতো কিছু দিয়ে করা হতো তাহলে এই চিহ্ন এত চওড়া হতো না, এই বেল্টের মতো। আর পুরো গলাটাতে একই ধরনের হতো, কোথাও হালকা আর কোথাও গভীর, এরকম নয়। এক্সিলেন্ট, কি অসম্ভব ইন্টেলিজেন্ট আপনারা। ডক্টর সালুখে, পরের জন্মে আমি ফরেনসিক এক্সপার্টই হব। আরে ভাই ফ্রেডি, তুমি পরের জন্মের কথা কেন বলছো? এই জন্মটাই তাকে সামনে নাও না। আরে পরের জন্মের কথা ভাবছে। হ্যাঁ, আমি কি যেন বলছিলাম? আরে আপনি ওই গলা বেল্ট, বেল্ট গলা ওই। হ্যাঁ, বেল্ট বেল্ট। দেখো, বেল্ট দিয়ে এইভাবে গলাটা চেপে ধরেছে, আর পরে একে পেছন থেকে মাথার পেছন দিকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ডক্টর সালুখে, খুনি যদি একে গলা টিপেই মেরে থাকবে তাহলে পেছন থেকে মাথায় বাড়ি মারলো কেন? আরে ভাই, খুনি চাইনি যে যে কোনো ভাবেই হোক মেয়েটা যেন বেঁচে না যায়। কখন মারা গিয়েছিল? রাতে 12টা থেকে 2টোর মধ্যে। রাত 12টা থেকে 2টো? এত রাতে এই মেয়েটা কি করছিল? স্যার, হতে পারে যে এ কোনো কল সেন্টারে কাজ করে, নাইট শিফটে। তাছাড়াও এর আইডেন্টিটি তো আমরা জানতে পারিনি। না না, এরকম মনে হচ্ছে না যে ও কল সেন্টার থেকে আসছিল। মেয়েটার জামা কাপড় দেখে মনে হচ্ছে হয়তো কোনো পার্টির থেকে আসছিল, আর বাড়ি ফেরার সময়। ঠিক ঠিক, সারিকা একদম ঠিক কথা বলছে। এ কোনো পার্টিতেই গেছিল, কারণ এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি আর কফি। মেক্সিকান খাবার? হ্যাঁ, এসো আমি দেখাচ্ছি, এসো। এই দেখো, এইগুলো আমরা টেস্ট করেছি, আর এর দ্বারাই জানতে পেরেছি ওই যে ফুড ছিল সেটা মেক্সিকান ফুড ছিল। কি কি খেয়ে থাকতে পারে এই মেয়েটা? অ্যাভোকাডো, টমেটো, পেঁয়াজ, চিপস, আর ও হয়তো কফিও খেয়েছিল, কারণ আমরা ভেজিটেবল অয়েল আর কর্নেরও অংশ পেয়েছি। আর একটা সবচেয়ে বড় কথা, এর খাবারের মধ্যে আমরা নাইট্রোজেনের ট্রেসেসও পেয়েছি। অদ্ভুত ব্যাপার, খাবারে নাইট্রোজেন? হ্যাঁ ফ্রেডি, আজকাল ট্রেন্ডটাই এইরকম পড়েছে। সবাই আজকাল এই ধরনের সায়েন্টিফিক খাবারই খাচ্ছে। হ্যাঁ, তো এই মেয়েটা এমন একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল যেখানে সায়েন্টিফিক ভাবে মেক্সিকান খাবার বানানো হয়, যা শরীরের পক্ষে খুবই ভালো। এমন রেস্টুরেন্ট তো শহরে খুব বেশি থাকার কথা নয়। মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো ক্লু পাওয়া যাবে। আসুন স্যার, এখানে বসুন। আচ্ছা, আপনি এটা বলুন তো যে এই মেয়েটা আপনাদের এখানে খাবার খেতে এসেছিল? আপনারা আসলে কে? সিআইডি। এখন আর কোনো কথা নয়, শুধুমাত্র ঠিকঠাক জবাব দাও। হ্যাঁ স্যার, কাল রাতেও এখানে এসেছিল, কিন্তু স্যার সিআইডি ওকে কেন খুঁজছে? একে আমরা খুঁজছি না, এর খুনিকে খুঁজছি। খুন হয়ে গেছে বেচারি। একটা কথা বলুন, এই মেয়েটা কি একা এসেছিল নাকি অন্য কেউ সঙ্গে ছিল? স্যার এসেছিল তো একাই, কিন্তু ও কথা বলেছিল অনেকের সঙ্গে। একা এসেছিল তো অনেক লোকের সাথে কথা হলো কিভাবে? আসলে আমাদের রেস্টুরেন্টে কালকে স্পিড ডেটিং নাইট ছিল। স্পিড ডেটিং?
স্পিডে তো কার কিংবা বাইক চালানোর কথা শুনেছিলাম স্যার, কিন্তু স্পিড ডেটিং এটা কি ধরনের জিনিস? স্যার স্পিড ডেটিং ইয়াং জেনারেশনের কাছে এখন খুব পপুলার স্যার। বেসিক্যালি ছেলে বা মেয়ের মিটিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয় যাতে ওরা নিজেদের জীবনসাথী বেছে নিতে পারে। মানে যেভাবে ইন্টারনেট থেকে যোগাযোগ হয়, তাই তো? হ্যাঁ স্যার, অনেকটা সেরকমই, তবে ফোকাসটা বিয়ের ওপর নয়, ডেটিংয়ের ওপর হয়, যাতে ছেলেমেয়েরা নিজেদের চিন্তাভাবনা শেয়ার করতে পারে আর যাকে পছন্দ হবে তাকে জীবনসঙ্গী করতে পারে। মানে যে কেউ যে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারে, আলাপ করতে পারে আপনাদের এই স্পিড ডেটিং এর মাধ্যমে? হ্যাঁ স্যার, প্রত্যেকটা মেয়ে আলাদা আলাদা টেবিলে বসে আর ছেলেদের কাছে 5 মিনিট সময় থাকে তাদের সঙ্গে কথা বলার জন্য। মেয়েরা কথাবার্তার ভিত্তিতে তাদের লিস্ট থেকে 10-এর মধ্যে মার্কস দিতে থাকে ছেলেদের, আর ডেটিং এজেন্সি এই মার্কসের ভিত্তিতে ছেলে মেয়েদের জীবনসঙ্গী বেছে দেয়। আচ্ছা, কতজন এসেছিল এই আপনাদের স্পিড ডেটিং এ? স্যার 10টা ছেলে আর 10টা মেয়ে ছিল। খুব ভালো ইভেন্ট হয়েছিল স্যার। আর শুনুন, এই মেয়েটার সঙ্গে যত লোক এই আপনাদের স্পিড ডেটিং ফেয়ারে এসেছিল সবার ডিটেলস চাই আমাদের। রাইট স্যার, আসুন। স্যার এই হলো এই ম্যাডামের ডিটেলস। মিস মালা বিরমানি, অ্যাড্রেসটা হলো A/231B ইউক্যালিপ 1111, ফোন নাম্বার 6528119991। এই সব কিছু ডিটেলস চাই আমাদের। আচ্ছা, ওই মেয়েটা কালকে মেক্সিকান খাবারের সঙ্গে কফিও খেয়েছিল কি? না স্যার, কফি তো পাওয়াই যায় না আমাদের রেস্টুরেন্টে। আপনাদের এই রেস্টুরেন্টে কফি পাওয়া যায় না? না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এর প্রিন্ট আউটটা নিয়ে আসুন। আনছি স্যার। হতে পারে এই মালা এখান থেকে কোনো ছেলের সঙ্গে বাইরে গিয়েছিল কফি খেতে, খাওয়া দাওয়ার পরে, আর তখনইও খুন হয়ে যায়। কি? এটা কিভাবে সম্ভব? না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এত বড় একটা মিথ্যে! ওই মেয়েটার নাম ভুল আছে, ওই মেয়েটার অ্যাড্রেসটাও ভুল। আমি এটা ভেবে পাচ্ছি না যে কারো লাইফ পার্টনার খুঁজতে গিয়ে সবকিছু এত ভুল কেন হতে পারে। ওই মেয়েটা ফ্রড। যাই হোক না কেন, ওকে তো শনাক্ত করতেই হবে। লাশের কাছে না মোবাইল ছিল আর না পার্স। স্যার ওই মেয়েটা মারা গেছে 48 ঘন্টা হলো। ওর বাড়ির লোক কিংবা চেনাশোনা কেউ নিশ্চয়ই কোথাও রিপোর্ট লিখিয়েছে। পুরো বিয়েটা চেক করছে, আমরা জেনে যাব। গোরেগাঁও পুলিশ স্টেশন মালা নামের কোনো মেয়ের মিসিং কেস ফাইল করা হয়েছে? আচ্ছা, গ্রেট, থ্যাঙ্কস। আপনি আমাকে কমপ্লেনের ফাইল পাঠাতে পারবেন? আর হ্যাঁ, প্লিজ আপনি ওর পরিবারকে কিছু জানাবেন না। স্যার। হ্যাঁ স্যার, মেয়েটার আসল নাম মালিনী, আর মরুর এলাকাতে ওর মিসিং কমপ্লেন ফাইল হয়েছিল। মিসিং কমপ্লেন ওর স্বামী আর শ্বশুর শাশুড়ি করেছে স্যার। কি? একজন বিবাহিত মহিলা, সে স্পিড ডেটিং এ? সেটাই তো, আর সেটাও আবার কোনো নকল নাম দিয়ে। হ্যাঁ বলুন। সিআইডি। এই দেখুন স্যার, বিয়ের এত বড় একটা ছবি টাঙিয়ে রেখেছে, আর মালিনী। যদি আমি এরকম করতাম, আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিত। স্যার, কিছু জানতে পেরেছেন? মালিনী কোথায়? আই এম সরি, কিন্তু একটা খারাপ খবর আছে। খারাপ খবর? মানে মালিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় ও? কোন হসপিটালে রয়েছে? কেউ আপনার স্ত্রীকে খুন করেছেন। হ্যাঁ? খুন? কিন্তু কে কে করেছে স্যার? দেখুন, এখন যে কথাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো আপনারা আরো কষ্ট পাবেন। স্পিড ডেটিং? সেটা আবার কি স্যার? এটা এমন একটা প্রোগ্রাম যেখানে ছেলে মেয়েদের দেখা হয়,
তাদের জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য। আর মৃত্যুর রাতে মালিনী এরকমই প্রোগ্রামে গিয়েছিল। আমার পোড়া কপাল, আমার ছেলে ঘরে থাকতে ও আরেক জীবন সঙ্গী খুঁজতে চলে গেল। ব্যাস, এটাই তো বাকি ছিল। বংশের নাকে ঝমা কষা দিয়েছে ও। স্যার, মনে হচ্ছে আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। আমাদের বিবাহিত লাইফ তো খুব ভালোই চলছিল, তাহলে ওর নতুন পার্টনারের কিসের প্রয়োজন পড়লো? আফসোস এটাই যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মালিনী এখন বেঁচে নেই। সেই জন্য এর উত্তর এখন তো আপনাকেই দিতে হবে। বলতে পারেন আমরা খুব সাধারণ একটা পরিবার, ছিলাম অন্য জায়গায়। কিছুদিনই হয়েছে আমরা এখানে এসে থাকছি। আপনার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ম্যারেজ? স্যার, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। গত বছরই মালিনীর মেডিকেল এক্সাম শেষ হওয়ার পরেই আমরা দুজনে বিয়ে করে নিই। কোনো ঝগড়া বা কিছু? স্যার, না স্যার, তেমন তো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। এর জন্য তো আরও চিন্তা হচ্ছে যে ও স্পিড ডেটিংয়ে যেতে গেল কেন। আচ্ছা, আপনি এটা বলুন যে রাতে মালিনীর খুন হয়েছিল আপনি কোথায় ছিলেন? স্যার, আমি আমার অফিসে কাজ করছিলাম। সেদিনকে অফিসে আমার অনেক কাজ ছিল, অনেক রাত পর্যন্ত আমি কাজ করেছি। কত রাত পর্যন্ত? এই ধরুন রাত 1:30 পর্যন্ত। আমি তো বাড়িতে ফিরে জানতে পারলাম যে মালিনী বাড়িতে ফেরেইনি। ওর সঙ্গে কারো কোনো শত্রুতা? না স্যার, কোনো শত্রুতা তো ছিল না। স্যার, আমার মনে হচ্ছে ওর গয়না লুট করার জন্য কেউ হয়তো এরকম। না, গয়না লুট করার জন্য খুন হয়নি, কারণ ওর ডায়মন্ড রিং আর দামি গাড়ি সবকিছুই ঠিকঠাক ছিল। তাহলে ওকে নিশ্চয়ই ওই স্পিড ডেটিং এর লোকই মেরে থাকবে। আমি তো আগে থেকেই জানতাম যে ওই মেয়েটা মোটেই ঠিক নয়। ঠিক নয় মানে? ও তো বাড়িতে পাই রাখতো না। ওর পায়ে ওই যে কি যেন বলে, হুইল ছিল, হুইল। রাত দিন দেখো বাড়ির বাইরেই টোটো করে বেড়াচ্ছে, আর যে কোনো অচেনা লোকের সঙ্গে বকবক করছে। আমরা যদি কখনো ওকে কিছু বলতে যাই, তেড়া উত্তর দিত। একটু চুপ করো তো মা। আরে চুপ করবো কি রে, আমাকে বলতে দে তুই। আর ও যতক্ষণ বাড়িতে থাকতো একটা কুটো নেড়ে দেখতো না। যখনই দেখো তখনই ল্যাপটপ আর ক্যামেরার মধ্যে ডুবে থাকতো। ল্যাপটপ আর ক্যামেরা, ওগুলো আমরা দেখতে পারি? স্যার, এই হলো ওর ল্যাপটপ। আর এই ক্যামেরাটা কোথায়? ক্যামেরা? স্যার, আমার মনে হয় না যে মালিনী ওর স্বামীকে ঠকাচ্ছিল। ও অন্য কোনো উদ্দেশ্যেই ওখানে গিয়েছিল। উদ্দেশ্য কি ছিল সেটা এই ক্যামেরা আর ল্যাপটপ থেকে জানতে পারাই যাবে। স্যার, ক্যামেরা কোথায়? ব্যাগ তো খালি। স্যার, ও তো ক্যামেরা এর মধ্যেই রাখতো, জানি না কোথায় আছে ওটা। এমনটা নয় তো মালিনীর পার্টস আর মোবাইলের সঙ্গে খুনি ক্যামেরাটাও নিয়ে চলে গেছে? হ্যাঁ স্যার, এই স্পিড ডেটিং এর কনসেপ্টটা তো বেশ ভালো, কিন্তু যদি সাবধান না থাকা হয় তো খুবই ক্ষতি হতে পারে। হ্যাঁ স্যার, এদের মধ্যে কেউ ক্রিমিনালও হতে পারে। একদম ঠিক, কিন্তু এই সাবধানতাটা ইভেন্ট ম্যানেজারের এবং সমস্ত পার্টিসিপেন্টদের এটা বোঝা উচিত। স্যার, হ্যাঁ, এই সোহানের মিথ্যা কথা ধরা পড়ে গেছে স্যার। এ আমাদের বলেছিল পরশুদিন রাতে ও নিজের অফিসে কাজ করছিল রাত্রি 1:30 পর্যন্ত, কিন্তু ওর মোবাইল ডিটেলস অন্য গল্প বলছে। ওর অফিস আন্ধেরিতে আর এই দাদা বান্দ্রাতে ছিল রাত 11:30 থেকে 12:30 অবধি, সেই রেস্টুরেন্টের কাছে যেখানে মালিনী গিয়েছিল স্পিড ডেটিং এর জন্য। এখনই ওকে ডেকে পাঠাও। স্যার, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আর আমি আমার স্ত্রীকে কেন খুন করতে যাব? মাননী যখন মিথ্যে কথা কেন বললে? রাত 1:30টার সময় অফিসে ছিলে কি? স্যার, আমি তো সত্যি এটাই যে তুমি মালিনীকে ওই রেস্টুরেন্টে দেখেছিলে ওই ছেলেদের সঙ্গে কথা বলতে। তুমি রাগে উন্মাদ হয়ে যাও আর সেই জন্য তুমি ওকে খুন করো। না না স্যার, আপনি যাই বলছেন তার মধ্যে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে। হ্যাঁ, আমি সেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি ওখানে মালিনীকে দেখেছিও, কিন্তু কিন্তু আমি ওকে মারিনি স্যার। আর
আর আপনাদেরকে আমি মিথ্যে কথা বলেছিলাম কারণ আপনারা যেন আমাকে না সন্দেহ করেন। তুমি মালিনীকে মারোনি তাই তো? ঠিক আছে। আচ্ছা, 1 মিনিটের জন্য ভেবে নিলাম যে তুমি সত্যি কথা বলছো, যে তুমি মালিনীকে খুন করনি, কিন্তু সেই কথাটা বোঝাও আমাকে। এটা বলো, তুমি আগে থেকেই কি করে জানতে যে মালিনী ওই রাতে ব্যান্ড্রার ওই রেস্টুরেন্টে স্পিড ডেটিং ইভেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছে? স্যার, মালিনী কয়েকদিন ধরে কেমন ধরনের ব্যবহার করছিল যেন, না রাত না দিন, যখনই মন চাইতো বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেত। যখনই আমি এই ব্যাপারে ওর সাথে কথা বলতে যেতাম তো 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 অজুহাত দেওয়া শুরু করতো। তারপরে সেদিন রাতে আমার বন্ধুর মারফত আমি জানতে পারি যে ও ব্যান্ড্রার একটা রেস্টুরেন্টে বসে আছে। নিজের স্ত্রীকে স্পিড ডেটিং এ দেখে আমার মনটা একেবারে ভেঙে যায় স্যার। আমার মনে হয়েছিল যে আমার ভালোবাসায় কি কোনো খামতি রয়েছে, কিন্তু আমি ওই মুহূর্তে ওই রেস্টুরেন্টে ওর সাথে ঝগড়া করিনি। আর যখনই ও বাইরে চলে এসেছিল আমি কিছু বলার আগেই ও অটো ধরে তাড়াতাড়ি চলে যায়। স্যার, আমি সত্যি কথা বলছি, আমার উদ্দেশ্যটা শুধু ওর সাথে কথা বলাই ছিল, ওকে একেবারেই প্রাণে মারতে নয়। আফসোস যে মালিনীর সাথে আমি শেষ কথা বলতে পারলাম না। এখন এই রহস্য সারা জীবন রহস্য হয়েই থেকে যাবে যে ও আমার সাথে প্রতারণা করলো কেন। ও তোমার সঙ্গে প্রতারণা কেন করলো? ঠিক আছে, এবার আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু এটা ভেবো না তুমি যে আমরা তোমাকে সন্দেহ করছি না। সেটা তো ততক্ষণই থাকবে যতক্ষণ না তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ। বুঝেছো তুমি? স্যার, এই যদি না হয় তাহলে সন্দেহ ওদের দিকেই যাচ্ছে যারা মালিনীর সঙ্গে ওই দিন রাতে ছিল। রবি, কিছু জানতে পারলে? স্যার, ওই দিন রাত্রে মালিনী 6 জন লোকের সাথে কথা বলেছিল। সুনীল, আরজে, হেমন্ত, গৌরব, ময়ূক আর প্রতীশ। কাজ করি আমরা, ওই 6 জনকে রেস্টুরেন্টে ডাকো, ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। খুনি নিশ্চয়ই এদেরই মধ্যে কেউ হবে। স্যার, এই কেসটা তাড়াতাড়ি সলভ করুন না, আমাদের রেস্টুরেন্টের খুব বদনাম হচ্ছে। একটা নিরীহ মেয়ে খুন হয়েছে, হ্যাঁ, আর তুমি তোমার রেস্টুরেন্টের নাম নিয়ে পড়ে আছো। শুধু নিজের ব্যাপারে তুমি ভাবছো, একটু সমাজের ব্যাপারেও ভেবে দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সবাইকে আধ ঘন্টার গ্যাপে গ্যাপে ডেকেছি। ঠিক আছে, গুড। একটা কথা ঠিক করে বলো, যখন এখানে ইভেন্ট চলছিল তখন তুমি এখানেই ছিলে তো? হ্যাঁ স্যার। তাহলে যদি এদের মধ্যে কেউ আমাদের কাছে মিথ্যে কথা বলে, কোনো কিছু লুকোনোর চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের বলে দেবে, কেমন? ঠিক আছে স্যার। স্যার, মেয়েটা সুন্দরী ছিল, কিন্তু ততটাই বোরিং। ওর প্রতিটা কথা আমার মাথার উপর থেকে বাউন্স করে চলে গেছে। স্যার, ও তো আমার সাথে বেশি কথাও বলেনি। হতে পারে যে আমাকে দেখে ও লজ্জা পেয়েছিল, বা আমাকে ওর আদৌ পছন্দ হয়নি। স্যার, ও আমার সঙ্গে ছিল, আবার ছিলও না। ছিল অথচ ছিল না মানে? স্যার, অ্যাকচুয়ালি ও কথা তো আমার সঙ্গেই বলছিল, কিন্তু ওর মন অন্যদিকে ছিল, বারবার অন্য কাউকে দেখছিল। স্যার, আমার মনে হয় ও আমার এবং আপনাদের সবার সময় নষ্ট করছে। ওর লাইফ পার্টনার বেছে নেওয়ায় কোনো ইন্টারেস্টই ছিল না স্যার।
তার থেকেও বড় কথা স্যার, ওর মন অন্য কোথাওই ছিল। স্যার আমার তো ওকে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু মনে হয় ওর আমাকে পছন্দ হয়নি। ওর মনে হয় আরেকজনকে পছন্দ হয়েছিল, যার সাথে ও খুব হেসে হেসে কথা বলছিল। সে কে? গৌরব। হ্যাঁ স্যার, আমাদের টিউনিং তো খুব ভালো সেট হয়েছিল। ইনফ্যাক্ট আমরা অনেক কথাই বলেছিলাম। কি কি কথা হয়েছিল মালিনীর সাথে? জেনারেল কথাবার্তা স্যার, ফেভারিট হবিজ, ফেভারিট মুভিজ, ফেভারিট কালার, এইসব। ইনফ্যাক্ট ও এত বেশি নার্ভাস হয়ে পড়েছিল যে ওর জুসটাই আমার উপর ফেলে দিয়েছিল। তাহলে মিটিং এর পরে তোমাদের নাম্বার নিশ্চয় এক্সচেঞ্জ হয়েছিল? না স্যার, নাম্বার এক্সচেঞ্জ হয়নি। ও বলেছিল ইভেন্ট শেষ হওয়ার পর 8 ঘন্টার মধ্যে আমার সঙ্গে কফি শপে দেখা করবে। এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি আর কফি। আচ্ছা, তার মানে গৌরব তুমি ওর সঙ্গে কফি শপে দেখা করো ইভেন্টের পরে? কোথায় স্যার, 2 ঘন্টা ওয়েট করেছিলাম কফি শপে, ও আসেইনি। সত্যি বলছো? স্যার মিথ্যে কেন বলবো? ঠিক আছে, আমাদের ওই কফি খাওয়াবে তো? শিওর স্যার, কখনো যাওয়া যাবে? কখনো কেন, এখনই চলো। যাই। বলুন স্যার, কোন কফি নেবেন? তবে এখানকার কোল্ড কফি উইথ ভ্যানিলা আইসক্রিম বেশ ফেমাস, আপনি বলে সেটা অর্ডার করতে পারি। আমার জন্য একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। কফি টফি তো খাওয়া হবে, আগে এটা বলো যে তোমরা ওই দিনকে ঠিক কোন জায়গাতে বসেছিলে? ওহ স্যার, আমরা ভেবেছিলাম আমরা কফি খেতে এসেছি, কিন্তু আপনি তো এখনো আপনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্ত শেষ হওয়ার পরে কফি খাওয়ার যে মজা সেটা এখন পাবো না। হ্যালো স্যার। পরশু রাতে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই ম্যানেজার বাবু। সরি, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো 1 মাস ধরে আউট অফ ওয়ার্কিং। আর ঠিকও করেননি? স্যার বিজনেস একেবারে জিরো, ক্যাফেতে অলরেডি লোকসানই হচ্ছে। আমি ভাবলাম যে এর মধ্যে আবার নতুন করে আলাদা এক্সট্রা ফালতু খরচা করে কি লাভ। আচ্ছা, আপনি এই ছবিটা দেখুন। এই মেয়েটা কি এসেছিল পরশু রাতে? স্যার এক্স্যাক্টলি আমার ঠিক মনে তো পড়ছে না। ক্যাফেতে তো অনেক ধরনের লোকজনই আসে যায়। অনেক ধরনের লোকজনই এখানে আসে, তাও ক্যাফে চলছে না বলছেন? স্যার আচ্ছা, এনার পরশু দিনের বিল আছে নিশ্চয়ই, দেখাবেন আপনি? হ্যাঁ স্যার। স্যার এই যে বিল, 27 তারিখ রাতের 11টা বেজে 4 মিনিটের বিল এটা। 1 মোকা কফি আর একটা ক্যাফেচিনো কফি। তুমি তো বললে তুমি একা ছিলে, তাহলে এই 2টো কফি কিসের জন্য? স্যার আমি তো ওর জন্য কফি অর্ডার দিয়েছিলাম, ও না আসলে আমি কি করব? আমি অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করেছিলাম। স্যার এবার তো খান আমার সঙ্গে কফি। খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু কেসটা শেষ হওয়ার পর। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই এখন? তুমি যেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। স্যার এই কেসটা তো আমার মাথার কল কবজা পুরো ঢিলা করে দিয়েছে। যদি মালিনী এখানে কফি নাই খেয়ে থাকে তাহলে খেলো কোথায়? ওই গৌরবী আবার মালিনীকে মেরে ফেলেনি তো? ও মালিনীকে এই কফি শপে ডেকেছিল কফি খেতে, সে যখন আসে না ও ভেঙে পড়ে, খুন করে দেয়। যে কোনো কিছু হতে পারে এই কেসে ফ্রেডি, যে কোনো কিছু হতে পারে। স্বামীও মারতে পারে, ওই ছেলেদের মধ্যে কেউ হতে পারে, বা কোনো তৃতীয় পার্টি। মনে আছে তোর ক্যামেরাটা উধাও? এমন কেউ যার ওই ক্যামেরাতে কোনো ছবি নিয়ে প্রবলেম আছে। যদি মালিনীর ক্যামেরাটা উধাও হয়ে যায় তাহলে মালিনী নিশ্চয়ই এমন কোনো ছবি তুলেছিল যেটাতে কারোর না কারোর রাতের ঘুম কেড়ে নিয়েছিল। স্যার ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে বেশিরভাগ লোকেরা যে ল্যাপটপে সেগুলো সেভ করে রাখে। স্যার ল্যাপটপে তো কোনোই ছবি নেই। হতে পারে ও ইন্টারনেটে কোথাও সেভ করেছে, নিজের ইমেল অ্যাকাউন্টে কিংবা কোনো পার্সোনাল ওয়েবসাইটে। তার মানে স্যার আজকাল ক্যামেরা থেকে ডাইরেক্ট ফটো অনলাইনে সেভ হয়ে যায়। হ্যাঁ ফেডরিক, হতে পারে ইন্টারনেটের মাধ্যমে। ও গ্রেট, পাওয়া গেছে? হ্যাঁ স্যার। স্যার ফটোর ওয়েবসাইট আর তার পাসওয়ার্ড পেয়ে গিয়েছি, এই দেখুন। ওয়েল, দেখাও তো একটু। স্যার এই ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ বানানো হয়েছিল ওর মারা যাওয়ার কিছুক্ষণ আগে।
এই ফুটেজের জন্যই মালিনীর খুন হয়নি তো? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। মনে হচ্ছে এই মালিনী কারোর হয়ে স্পাইগিরি করছিল, কারোর মুখোশ খুলে দিতে চেয়েছিল, আর এই জন্যই ও খুন হয়ে যায়। এই মালিনীর সম্পর্কে আমরা এখনো ঠিক জায়গায় পৌঁছতে পারিনি স্যার। এতক্ষণ মনে হচ্ছিল যে ও স্পিড ডেটিং এর জন্য গেছে, তারপরে জানা গেল যে ও বিবাহিত, মেডিকেল প্রফেশনাল, আর এখন জানা যাচ্ছে ও কারোর ওপর গোয়েন্দাগিরি করছিল। আর ওই গোয়েন্দাগিরিটা কোনো মেডিকেল ফিল্ডের সঙ্গে কানেক্টেড হতে পারে, কারণ ফুটেজে দেখোনি চারিদিকে শুধু মেডিসিন সাজানো। স্যার, এই ফুটেজের মধ্যে একটা জায়গাতে একটা ছায়া দেখতে পাওয়া গেল না? খুনির হতে পারে। চেক করি চলো। এর মধ্যে যে ডেটগুলো দেখতে পাচ্ছি এ তো এক্সপায়ার হয়ে গেছে। ওষুধগুলোর সঙ্গে অ্যাসিটনও রেখেছে। অ্যাসিটোন? স্যার, এই কেমিক্যাল দিয়ে তো ওরা ওষুধের ওপর পুরনো এক্সপায়ারি ডেট উঠিয়ে দিয়ে নতুন ডেট দিতে পারে, আর সেটা ওরা বাজারে ছাড়তে পারে বিক্রির জন্য। কয়েকটা টাকার জন্য মানুষের জীবন নিয়ে এত বড় খেলা খেলছে। এটার খোঁজ নিতেই মালিনী ওখানে গিয়েছিল। হ্যাঁ স্যার, ওই খুনি মালিনীর ক্যামেরাটা তো চুরি করে নিয়েছিল, কিন্তু এটা জানতো না যে মালিনী মরার আগে পুরো ফুটেজটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল। স্যার, আপনারা কাকে খুঁজছেন? আমরা সিআইডি থেকে। স্যার, এ তো আমাদের কোম্পানির ডিব্বা। ওটা তো আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু কি চলছে এই গোডাউনে? পুরনো ওষুধকে নতুন বানানোর ধান্দা চলছে? হ্যাঁ না স্যার, আমাদের এখানে কোনো বেআইনি কাজ হয় না। বরং আমি এটা বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়। আচ্ছা, এটা তোমাদের গোডাউন নয়? স্যার, এটা তো আমাদের কোম্পানির গোডাউন নয়। ইনফ্যাক্ট আমাদের কোম্পানির গোডাউন এই বিল্ডিং এর নিচেই আছে। আপনারা চাইলে চেক করতে পারেন। নিশ্চয় স্যার, আমাদের কোম্পানির নাম ভাঙিয়ে কেউ বেআইনি কাজ করছে। কিন্তু আপনাদের কোম্পানিতে যে পুরনো ওষুধ, ওগুলো কি করেন আপনারা? স্যার, একটা কোম্পানিকে আমরা কন্ট্রাক্ট দিয়েছি আমাদের কোম্পানির সব পুরনো মেডিসিনগুলোকে ডিস্ট্রয় করার জন্য। আমাদের কাছে রেকর্ডও আছে, আপনি চাইলে দেখতে পারেন। এক মিনিট। স্যার, এই দেখুন, এখানে কোম্পানির সমস্ত রেকর্ড মেনশন করা আছে। তো এদের কাছে তোমাদের কোম্পানির নতুন বক্সগুলো এলো কি করে? তার মানে পুরো ধান্দাটাই পুরনো ওষুধ নষ্ট করার কোম্পানিতে চলছে। কোম্পানির নাম হলো বিটিআই, মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানিতে কার সঙ্গে কথাবার্তা হয় আপনাদের? স্যার, মিস্টার গৌরব কুমার। গৌরব কুমার? এই গৌরব কুমার? স্যার, ইনি মিস্টার গৌরব কুমার। হ্যাঁ স্যার, এই। কিন্তু আপনাদের কাছে এনার ফটো কিভাবে এলো? অনেক বড় ফ্যান আমি এর। দরজা সব লক চেঞ্জ হয়েছে কিনা? হ্যাঁ স্যার, এই নিন। তাড়াতাড়ি সবাই কাজ করো, অনেক কাজ পেন্ডিং রয়েছে। গো। কি ব্যাপার গৌরব, খুব রেগে আছো মনে হচ্ছে? স্যার, আপনারা এখানে? আমাকে ডাকতে পারতেন। ভাবলাম বারবার তোমায় কেন কষ্ট দেব, আমরাই চলে আসি। স্যার, এবারে আপনাদের কফি না খাইয়ে ছাড়ছি না। আচ্ছা, কখনো জেলের কফি খেয়েছো? জেলের কফি? হ্যাঁ, অভ্যেস করে নাও, কারণ বাকি জীবনটা তোমার ওখানেই কাটতে চলেছে। স্যার, আপনারা এখনো আমাকে সন্দেহ করেন? সন্দেহ করবো না তো কি করব? হ্যাঁ, ফিগল্যাক্সি কোম্পানির পুরনো ওষুধগুলোকে নতুন করার ব্যবসা করছো তুমি। আপনি কি বলছেন স্যার? তোমার কোম্পানির গোডাউন দেখতে হবে আমাকে, চলো দেখাও। স্যার, আমার কোম্পানির গোডাউনের চাবি হারিয়ে গেছিল, এই দেখুন এইমাত্র ডুপ্লিকেট বানিয়ে আনলাম। আপনারা চাইলে আমার স্টাফেদের জিজ্ঞেস করুন। চাবি হারিয়ে গেছে? হ্যাঁ স্যার। এইভাবে কি করে হারিয়ে যেতে পারে? হ্যাঁ, জানি না স্যার। অ্যাকচুয়ালি ওই দিন যখন আমি স্পিড ডেটিংয়ে গেছিলাম তখন আমার কাছে চাবিটা ছিল। তারপর হারিয়ে গেল। যখন তুমি স্পিড ডেটিং এর জন্য গিয়েছিলে তখন চাবিটা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলে? অ্যাকচুয়ালি স্যার, এই চাবিটা সবসময় আমি সঙ্গে রাখি। ফার্স্ট টাইম হলো এটা যে চাবি হারিয়ে গেল। এই মালিনী কি তাহলে চাবি চুরি করেছিল, তারপর ওখান থেকে সোজা বেরিয়ে এই গোডাউনে আসে ভিডিও করার জন্য? গৌরব, তুমি বলছিলে কি মালিনী তোমার উপরে জুস ফেলে দিয়েছিল? কি এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার, অ্যাকচুয়ালি সেই রাতে
হেই হাই। হাই। এর আগে আপনার কতগুলো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড তো ছিল, ওর নাম ছিল খুশি। আচ্ছা, ব্যাপারটা এগুলো না কেন? অ্যাকচুয়ালি ওকে কেউ সিরিয়াসলি নিতই না। যখনই কাঁদতো সবাই বলতে এ তো খুশিতে কাঁদছে। আরে আপনার সেন্স অফ হিউমার তো, আরে আই এম সরি, আপনার শার্ট। ইটস ওকে, দোষটা আমারই। তারপরে চলে গেল। হয়তো চাবিটা সেই সময় হারিয়ে যায়। মালিনী চাবি চুরি করেছিল? হ্যাঁ, এখানে এসে তোমার বিরুদ্ধেও প্রমাণ জোগাড় করেছিল, সেই জন্য তুমি ওকে মেরে দিয়েছো। স্যার এসব মিথ্যে। স্যার ওই দিন রেস্টুরেন্টের পর ওর সঙ্গে দেখাই হয়নি। চলো এই গোডাউনটা দেখাও যার চাবিটা হারিয়ে গেছিল। এখন তো নতুন চাবি এসে গেছে না, চলো। স্যার, এটা তো সেই জায়গাটাই যার ফুটেজ মালিনী শুট করেছিল। তার মানে এখানে পুরনো ওষুধগুলোকে নতুন বানানো হয়, হ্যাঁ? বাহ মিস্টার গৌরব, এইভাবে পুরনো ওষুধগুলোকে নষ্ট করছিলেন আপনি, হ্যাঁ? সবাই তোমাদের উপরে ভরসা করে ওষুধ কেনে, আর তোমরা তাদের বিষ বিক্রি করছো। বিষ? স্যার আমার কথা বিশ্বাস করুন, না আমি এরকম কোনো ওষুধের ব্যবসা করেছি, আর না আমি মালিনীকে খুন করেছি। মিথ্যে কথা বলছো তুমি। ওই রাতে রেস্টুরেন্ট থেকে তোমার কার্ড চুরি করে মালিনী এখানে আসে। ও এখানে সেই ফুটেজ শুট করে। তারপর ও কোনো কফি শপে যায় ইন্টারনেটের জন্য, যাতে ও ফটো আপলোড করতে পারে। এক্সকিউজ মি, ওয়াইফাই এর পাসওয়ার্ড? ঠিক আছে, থ্যাংক ইউ। আর যেই ও কফি শপ থেকে বাইরে বেরিয়েছিল তুমি ওকে ফলো করেছো, আর যেই সুযোগ পেয়েছো অমনি ওকে মেরে দিয়েছো, হ্যাঁ? আর ওর লাশটাকে সমুদ্রে ফেলে দিয়েছো। স্যার সেই রাতে আমি গোডাউনে আসিনি। আমার কথায় বিশ্বাস নেই তো? ঠিক আছে, ওয়াচম্যানকে জিজ্ঞেস করুন। ওই ফুটেজে একটা ছায়া দেখতে পেয়েছি, কে ছিল সে? স্যার আমি কি করে জানবো সে কে ছিল? আচ্ছা, এক্ষুনি জেনে যাবো, চলো। একটা কথা বলো, এই তোমাদের মালিক এই পরশু রাতে এখানে এসেছিল? এই তোমাদের মালিক এই পরশু রাতে এখানে এসেছিল? না স্যার, এই সাহেব তো আসেননি সেদিন রাতে। আচ্ছা, এই মহিলা এ এসেছিল? আরে ম্যাডাম, কে আপনি? আর এখানে এই সময় কি করছেন আপনি? আসলে আমি না ভুল অ্যাড্রেসে চলে এসেছি, সরি সরি। আরে শুনুন, আরে হয়তো এই ছায়াটা এরই ছিল। আর কেউ এসেছিল এই মহিলা ছাড়া? না স্যার, আর কেউ আসেনি সেদিন রাতে। দেখলেন স্যার, আমি বলেছিলাম না আপনাদের আমার কোনো দোষ নেই। আপনারা খামোখা প্রথম দিন থেকে আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। তোমার পেছনে পড়বো না তো কি করব, হ্যাঁ? এই নকল ওষুধের কালোবাজারি তোমার তদারকিতে হচ্ছে এখানে। স্যার আমি এসব করি না। আমার কাজ হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করা, যাতে ওরা এসে পুরনো ওষুধ নিয়ে যায়। ইনফ্যাক্ট আমি তো রেগুলার অফিসেও আসি না। আচ্ছা, রেগুলার বেসিসে এই গোডাউনে নজর কে রাখে? তোমার কোনো এমপ্লয়ি তো আছে এখানে? হ্যাঁ স্যার, প্রতীশ, ও এখানকার অপারেশন ম্যানেজার। প্রতীশ? আচ্ছা, ওই ডেটিং এর ইভেন্টে প্রতীশের সঙ্গে কথা হয়েছিল, ও ছিল না ওখানে? হ্যাঁ স্যার।
আচ্ছা, এরকম নয় তো যে ওই প্রতীশ মালিনীকে দেখে নিয়েছে চাবি চুরি করতে আর ওকে ফলো করেছে? এই প্রতীশের সঙ্গে একটু দেখা করতে হবে। স্যার, এই ভাঙা মোবাইল, ক্যামেরা আর পার্সটা পেলাম। স্যার, স্যার ওখান থেকে পালাচ্ছে। দেখো, মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই। সিআইডি সবকিছু জানতে পেরে গেছে। স্যার, ভুল করে ফেলেছি আমি। মালিনী সিবিটি হসপিটালে কাজ করত। ওষুধ রিয়াক্ট করা বন্ধ করে দিয়েছে তখন দেখি কিছু পেশেন্টস মারাও যায়। তারপর ওর মাথায় জেদ চাপলো যে ও জেনেই ছাড়বে যে ওষুধ কাজ কেন করছে না, এর পেছনে কে আছে। মালিনী সন্দেহ হয়েছিল তোমার ওপরে আর তোমার কোম্পানির ওপরে, সেই কারণে ও গোয়েন্দাগিরি করতে ওখানে স্পিড ডেটিং এ পৌঁছেছিল, যেখানে তুমি আর এই গৌরব যাচ্ছিল। হ্যাঁ স্যার, কিন্তু আমি কি করতাম? আমি বাধ্য ছিলাম স্যার, অসহায় ছিলাম। আমার একটা অন্যায় লুকোনোর জন্য আমি আরেকটা অন্যায় করলাম। মেরে ফেলেছি মালিনীকে, আমি মেরে দিয়েছি ওকে আমি। তুমি ওর মোবাইল আর পার্স কেন চুরি করেছিলে? যাতে আপনারা মনে করেন স্যার লুটপাটের চক্করে চুরি হয়ে গেছে। লুটপাট? কিন্তু ওর দামি ঘড়ি আর ডায়মন্ড রিং বের করতে ভুলে গিয়েছিলে। তুই আমার স্ত্রীকে খুন করেছিস, আজ তোকেই আমি মেরে ফেলে দেবো। ছাড়বই না আমি তোকে কিছুতে। ওকে শাস্তি আইন দেবে, ও অবশ্যই মারা যাবে, কিন্তু তোমার হাতে নয়, ফাঁসির দড়িতে ঝুলে।